এটা হচ্ছে আমার বি। এখন এখন আমাদের যখন আমরা এই যে আমি যে জায়গাটায় এই যে এই ভ্যালুটা যেখানটায় দেখাইছি, দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি ধরো 70% হচ্ছে, 70%, 71% হচ্ছে আমার বি এর স্ট্রেংথটা। আমি যদি বি এর স্ট্রেংথটা এই জায়গায় মাপি, মিজার করি, এই সেম স্ট্রেংথটা যদি আমি এই জায়গায় মিজার করি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে খুব বেশি বাড়ায় নাই। বিটা যদি তুমি চিন্তা করো, বিটা বাড়ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি দ্বিগুণ। সো সাপোজ ধরো 1.5 গুণ, অলমোস্ট 1.5 টাইমস। অর্থাৎ এইখানকার যে ইনক্রিজটা, সেই ইনক্রিজটা আসলে খুবই কম। এই খুবই অল্প পরিমাণ ইনক্রিজের জন্য আসলে আমাকে যে পরিমাণ এইচ বাড়াইতে হয়, সেটা দেখা যাচ্ছে যে অনেক অনেক বেশি। আচ্ছা, আবার আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি জানি আমরা? আমরা জানি যে আমাদের ফ্লাক্সটা যেটা, ফ্লাক্সটা হচ্ছে কার কার সাথে রিলেটেড ফ্লাক্স? আমরা জানি যে আমরা একটা জিনিস জানি যে ফ্লাক্স পাই, পাই ইকুয়ালস টু হচ্ছে এ বি, রাইট? পাই ইকুয়ালস টু এ বি। পাই হচ্ছে ফ্লাক্স যেটা, সেটা হচ্ছে এ বি। এটা কি এ হচ্ছে আসলে এরিয়া, ইনটু বিটা হচ্ছে আমাদের আসলে এখন মাত্র যেটা বললাম ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা হচ্ছে আমার বি। তার মানে হচ্ছে আমার আবার এইচ যেটা, সেটার সাথে রিলেশনশিপটা হচ্ছে আমাদের কারেন্টের, রাইট? এইচ এর সাথে রিলেশনশিপটা কারেন্টের। আমরা যে এম্পিয়ার্স ল যেটা দেখতেছি সেটাতে হচ্ছে গিয়ে, তাহলে এটার সাথে এটা হচ্ছে রিলেটেড টু কারেন্ট, রিলেটেড টু কারেন্ট। তার মানে হচ্ছে কি বললাম দেখো, আসলে তার মানে আমরা এখানটা একটু আগে যেটা দেখছি যে আমার বিটা বাড়াইতে, আমার এই বি বাড়াইতে আমার যে পরিমাণ এইচ লাগে, সেটাই আমি বলতেছি। তার মানে আমার ফ্লাক্স বাড়াইতে, কারণ বি এর সাথে সরাসরি সম্পর্কটা হচ্ছে ফ্লাক্সের, এবং ফ্লাক্সটাই মানে হচ্ছে পাই দিয়ে, আর এইচ এর সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে কারেন্টের। তার মানে হচ্ছে আসলে আমার প্রচুর পরিমাণ, আমার উই নিড এ হিউজ কারেন্ট, হিউজ কারেন্ট to produce such a magnetic flux. Since we are operating in the saturation zone, এবং এইটা কিন্তু আমার ফুল রেটেড যে কারেন্টটা নর্মালি, তার দেখা যাচ্ছে 10 টাইমস, 20 টাইমস এরকম কাছাকাছিও যাইতে পারে, 20 টাইমস এর কাছাকাছিও যাইতে পারে, যদিও খুব অল্প সময়ের জন্য। আমরা যেহেতু অপারেশনটা করছি, আমরা আমাদের যে অপারেশন, সেটা আমি চাই না চাই, এটা হচ্ছে আসলে আমাদের স্যাচুরেশন রিজিয়নে। তাহলে এই স্যাচুরেশন রিজিয়নে যখন আমাদের এই অপারেশনটা হচ্ছে, তখন আমাদের এই পরিমাণ ফ্লাক্স ক্রিয়েট করার জন্য, যে পরিমাণ ফ্লাক্সটা আমাদের দরকার আসলে ধুপ করে, আমরা একটু আগে দেখলাম যে আমার ফ্লাক্স যে পরিমাণ দরকার, সেটার জন্য আমার হিউজ একটা কারেন্ট লাগতেছে। সো এই জিনিসটাই ওরা এই জায়গাটায় আরেকটু করে দেখাইছে আসলে। এই যে জাস্ট এটা তো বুঝতেছো যে এটা হচ্ছে স্কেল ব্রেক করার সিগনেচার সিম্বল আসলে স্কেলটা। সো এটা যে আই নট, এটা বুঝতে হবে যে এইটুকু হচ্ছে তার 8 টাইমস, 8 আই নট। এখানটায় যেটা, সেটা হচ্ছে তার 2 টাইমস। তার মানে এটা অলমোস্ট 2 টাইমস প্রডিউস করার জন্য আমার, দেখো, আমার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি যেটা, সেটা বাড়াইতে হচ্ছে প্রায় 8 টাইমস, রাইট? সুতরাং এটা হচ্ছে ডাবল, এই ডাবল করার জন্য। কারণ হচ্ছে এটা অলরেডি নর্মালি হচ্ছে ট্রান্সফরমারের যে কোর, ট্রান্সফরমারটাকে ডিজাইন করা হয় নর্মালি এইরকম ভাবে যে আমরা সেই কোরের স্যাচুরেশন রিজিয়নের আশাপাশি, মানে বেসিক্যালি নি পয়েন্ট যেটা, সেই নি পয়েন্টে হচ্ছে গিয়ে সে অপারেট করে যেন। সুতরাং যখন আমরা এই নি পয়েন্ট ছেড়ে অলমোস্ট আমরা যখন স্যাচুরেশন রিজিয়নের কাছাকাছি চলে গিয়ে অপারেশনটা করব, তখন হচ্ছে আমাদের এই জন্যই হচ্ছে আমাদের আসলে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করতে হয়, সেটা ক্রিয়েট করার জন্য আমাদের হিউজ একটা কারেন্ট প্রডিউস করতে হয়। এটা আসলে অলমোস্ট প্রডিউসও করতে হয় বলাটা ঠিক হচ্ছে না, এটা বলা যায় যে এটা অলমোস্ট, এটা ট্রান্সফরমার নিচ থেকে এটা ড্র করে। এখন আমরা যদি এবার দেখি যে নর্মালি আমাদের যেটা হয় স্টেডি স্টেট ম্যাগনেটাইজিং কারেন্ট, সেই ম্যাগনেটাইজিং কারেন্টটা আমাদের যখন আমরা যখন শুরুর দিকে হচ্ছে তখন কিরকম হচ্ছে?
তো এই দুইটা কারেন্টের মধ্যে যদি পার্থক্যটা যদি তোমরা খেয়াল করো, প্রথমটা হচ্ছে দেখো দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে কি এটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল, আমার ইনড্রাস কারেন্টটা আমার টাইমের এক্সিস যেটা সেটার তুলনায় হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। তার মানে হচ্ছে এটা কিন্তু উভয় দিকে নাই। এবং যদি তোমাদের ইয়েরটা খেয়াল থাকে, আমাদের যে ফল্ট অ্যানালাইসিসের সময় আমরা যে ভোল্টেজ কারেন্টের যে ওয়েভফর্ম রেখেছিলাম সেই অ্যানালিসিসটা যদি তোমাদের খেয়াল থাকে, কিংবা যদি ফুরিয়ার আচ্ছা একটু পরে হচ্ছি আমরা। তো তার মানে হচ্ছে যখনই আমরা দেখবো অ্যাসিমেট্রিক্যাল, তার মানে দেয়ার ইজ এ মানে একটা হাই প্রবাবিলিটি হচ্ছে সেখানে ডিসি অফসেটের পরিমাণ হিউজ। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, যখনই আমরা দেখবো যে এরকম কোনো আমাদের ওয়েভফর্মের পিক বা ক্রাশটা হচ্ছে একটু পিকি টাইপের, মানে ঠিক সাইনোসয়েডাল টাইপের না, আমরা যদি স্টেডি স্টেট ম্যাগনেটাইজিং কার্ভ যেটা স্টেডি স্টেট ম্যাগনেটাইজিং কার্ভ যেটা বলছিলাম, সেই স্টেডি স্টেট ম্যাগনেটাইজিং কার্ভেরটার সাথে যদি আমরা স্টেডি স্টেট ম্যাগনেটাইজিং কার্ভের সাথে যদি আমরা ইয়ে তুলনা করি, একটু দাঁড়াও আমি তোমাদেরকে এই কার্ভটা একটু ইয়ে করে দেখাইতে চাচ্ছি। Why this is so something else. এইখানটায় যে পিকটা দেখতেছো, এই পিকটা হচ্ছে সাইনোসয়ডাল পিক। আর এই যে পিক, এইটা হচ্ছে পিকই বলতেছি আমরা। এটাকে আমরা অন্য ভাষায় বলি ক্রেস্ট, রাইট? আমাদের যে সাইনোসয়েড ওয়েভের ক্ষেত্রে যেটা আমাদের যে মানে ম্যাক্সিমা যেটা গুলা সেগুলোকে আমরা ক্রেস্ট বলি। এখন এই ক্রেস্ট যদি পিকি শেপের হয়, যে এরকম মানে খুব বেশি পিক বের হয়েছে, তখন নর্মালি যেটা হয় তার মানে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আমরা বলি যে অড হারমোনিক্সটার প্রেজেন্সটা সেখানটায় বেশি থাকে। যখন আমাদের এই ধরনের পিকি যদি হয় অড হারমোনিক্স, স্পেশালি কোনটা থার্ড। এবং অন্যদিকে যখন আমরা বলছিলাম যে অ্যাসিমেট্রিক্যালের ক্ষেত্রে যেটা মিক্স করছি, আমি শুধু জিরো সরি ডিসি অফসেটেরটা বলছি। ডিসি অফসেট মানে আসলে অলমোস্ট জিরো হারমোনিকটা, রাইট? তো এই ক্ষেত্রে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আসলে শুধুমাত্র অ্যাসিমেট্রিক্যাল হয়ে যখন এই যে এই ধরনের লব সাইডেড, এক সাইডে হচ্ছে এবং অন্য সাইডে পাচ্ছি না আমরা, মানে নেগেটিভ সাইডে আমি পাচ্ছি না, তোমরা যদি খেয়াল করো শুধু এক সাইডে, রাইট? তো এইরকম লব সাইডেড যখন হয় তখন হচ্ছে আসলে ইভেন হারমোনিক্স এর প্রাধান্য থাকে। এবং স্পেশালি আমাদের এই পার্টিকুলার কেসটা যে দুইটা হারমোনিক্স অনেক বেশি, সেটা হচ্ছে সেকেন্ড হারমোনিক্স এবং থার্ড হারমোনিক্স। সবচাইতে বেশি হচ্ছে জিরো, মানে ডিসি অফসেট যেটা, তারপরে হচ্ছে সেকেন্ড হারমোনিক্স, তারপরে হচ্ছে থার্ড হারমোনিক্স। এবং এটা আমরা কিভাবে বুঝলাম? এটা আমরা বুঝছি হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যানালাইসিস এর মাধ্যমে। আমরা যে ওয়েভ ফর্ম যেটা পাইছি, প্র্যাকটিক্যালি যে ওয়েভ ফর্ম গুলো আমরা পাই, আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ফেনোমেননের ক্ষেত্রে সেই ওয়েভ ফর্ম গুলা অ্যানালাইসিস করে, আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে অ্যানালাইসিস করে আমরা যে ডিসিশন গুলো আসছি, সেটা হচ্ছে কি আমরা বুঝতে পারতেছি যে প্রথম কথা এটা ডিসি অফসেটটা অনেক বেশি, সেকেন্ড কথা হচ্ছে সেকেন্ড হারমোনিকটা বেশি, তারপর হচ্ছে এর চাইতে একটু কম কিন্তু উপস্থিতি বেশি আছে সেটা থার্ড হারমোনিক। সো ইভেন হারমোনিক্স এর মধ্যে সবচেয়ে বেশি সেকেন্ড এবং অড এর মধ্যে হচ্ছে থার্ড। এছাড়া ডিসি অফসেট তো আছেই। আচ্ছা, এখানটায় একটা ম্যাথমেটিক্যাল একটা প্রুফ আছে। এটা আমাদের আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না আমাদের পার্সপেক্টিভ থেকে, কিন্তু যেই জিনিসটা ফাইনালি আমরা অ্যানালাইসিসটা দেখি, আসলে শেষ পর্যন্ত অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের ওদের যে ফ্লাক্সটা যেটা পাচ্ছে ট্রান্সফরমারের,
সেই ফ্লাক্সটা কার কার উপর ডিপেন্ড করতেছে, সেটা সেই অ্যানালাইসিসটা সেই ইকুয়েশনটা পার্টিকুলার ইকুয়েশনটা 4.7 ইকুয়েশনটা আমাদেরকে বলতেছে। এখানে ফাই আর যেটা সেটা হচ্ছে রেসিডুয়াল ফ্লাক্স, মানে হচ্ছে অলরেডি আমার কোরে কতটুকু ছিল আমার ফ্লাক্স ছিল। তারপরে পরের যে অংশ দুইটা তার মধ্যে একটা হচ্ছে গিয়ে কস থিটার মধ্যে যেটা থিটাটা, এই থিটাটা ডিফাইন করতেছে আমি যে সুইচিংটা করছি সেই সুইচিংটা কোন সময় করছি। ইন আদার ওয়ার্ডস, এই যে এটা আমার অ্যাপ্লাইড ভোল্টেজের, সরি এই যে এটা অ্যাপ্লাইড ভোল্টেজের কোন জায়গায় আমি সুইচিংটা করছি। অ্যাপ্লাইড ভোল্টেজ যখন জিরো ক্রস করতেছিল তখন কি আমি স্টার্ট দিছি, তখন আমি ট্রান্সফরমারটা স্টার্ট দিছি, নাকি আমি সুইচ অন করছি যখন এটা অ্যাপ্লাইড ভোল্টেজটা পজিটিভ ম্যাক্সিমায়, নাকি যখন সে নেগেটিভ জিরোর দিকে যাচ্ছিল, নাকি যখন নেগেটিভ ম্যাক্সিমাম। সুতরাং এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমার ইনজারশন ফ্লাক্সটা তৈরি হবে। সো জেনারেলি স্পিকিং, যেহেতু এটা অলওয়েজ হচ্ছে 90 ডিগ্রি ল্যাগে থাকবে আমার ফ্লাক্সটা, তার মানে ওইটা থেকে তোমরা অ্যাজিউম করে নিতে পারবা যে আসলে আমার ফ্লাক্সের ভেরিয়েশনটা তার মানে কোন দিক থেকে কোন দিকে যাবে। সো ফর এক্সাম্পল, আমার যদি জিরো থেকে পজিটিভ পিকের দিকে যাইতে থাকে, আমার যদি এই এই ইনস্ট্যান্টে যদি আমি ট্রান্সফরমারটা স্টার্ট দিয়ে থাকি, তার মানে আমার যে ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে সে কিন্তু তখন মাইনাস এইটা থেকে মাইনাস সাইন থেকে সে যাইতে থাকবে। এবং এর মধ্যে যদি আমার যদি আরেকটু ইনভার্স যদি সরি ইনভার্স বলছি, রেসিডুয়াল ফ্লাক্স যদি থাকে, তাহলে কিন্তু দেখো আমার যে 2 φm যেটা ছিল সেটা ছাড়াই চলে যেতে পারে সে। ট্রানজিয়েন্ট ফ্লাক্স কিন্তু তখন 2 φm ছাড়াই চলে যেতে পারে যদি আমার অলরেডি, অর্থাৎ একটা পজিটিভ হাফ সাইকেলের মধ্যে 2 φm এর চেয়ে বেশি রেঞ্জের দিকে সে যাইতে পারে যদি আমার ইনভার্স সরি কিছু ইয়া থাকে, রেসিডুয়াল থাকে। আচ্ছা, তাহলে একটা বললাম যে আমি কি রেসিডুয়াল ফ্লাক্সটা কি রকম, আর হচ্ছে আমার ইনস্ট্যান্ট অফ সুইচিং মানে বেসিক্যালি থিটাটা, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে লাস্টে আমার যে প্রপার্টিসটা কি রকম, আমার যে কোর যেটা সেই কোরটা কি রকম তার উপর ডিপেন্ড করবে যে তারা ফ্লাক্সে কিভাবে ক্রিয়েট করে, কতটুকুতে ক্রিয়েট করে, ক্যাপাবিলিটি কিরকম পাস করার, ইত্যাদি ইত্যাদি। সে ইন আদার ওয়ার্ডস আমার যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালটার বিএইচ কার্ভটা আমার জানতে হবে, প্রপার্টিসটা আমাকে জানতে হবে যে আমার ম্যাগনেটাইজিং কারেন্টটা কতটুকু রিকোয়ারমেন্ট দরকার হয় কতটুকু ফ্লাক্স তৈরি করার জন্য। তাহলে এই যে দেখো এই জিনিসটা আমরা যদিও বলেছি যে আমাদের এই ইকুয়েশনটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বা প্রমাণটা আমাদের কারণ এটা আমাদের ম্যাথমেটিক্যাল যে ডেরিভেশনটা এটা আসলে আমাদের না জানলেও চলবে, কিন্তু আমাদের যেটা না জানলেই নয় সেটা হচ্ছে আমার ফ্লাক্সটা কার উপর ডিপেন্ড করতেছে, রাইট? যে আমি যে এই যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে আমার ট্রান্সফরমারের ক্ষেত্রে, এই ফ্লাক্সটা কার কার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, ইনভার্সের ব্যাপারে আরো কিছু কথা আছে। ইনভার্স যে স্যার যে বললাম যে আমি যে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ঘটতেছে একটা কেস বলছি, বিষয়টা কি তাই না? ইনভার্সের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং সিনারিও আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে সিম্প্যাথেটিক ইনভার্স। সিম্প্যাথেটিক ইনভার্স হচ্ছে এরকম যে আচ্ছা ওর জুতা নাই তাইলে আমিও জুতা ছাড়া যাবো, অলমোস্ট এরকম। মানে কি, মানে হচ্ছে ধরো একটা আমার পাশের একটা ট্রান্সফরমার মানে আনলোড ট্রান্সফরমার, সেটা যখন আমি সুইচ অন করছি তখন সেটা কি করছে, একটা ইনভার্স আইছে। কিন্তু যেটা হয়েছে যে এর পাশের অ্যাডজাসেন্টে অন্য আরেকটা ট্রান্সফরমার ছিল, সেটাও দেখা যাচ্ছে যে একটা সিমিলার প্যাটার্নের একটা ইন্ডাস্ট এক্সপিরিয়েন্স করছে, যদিও তার হয়তো ইন্ডাস্ট এক্সপিরিয়েন্স করার কোনো কারণ ছিল না, কিন্তু ওই যে তার পাশেরটা যেটা এক্সপিরিয়েন্স করছে সে পাশাপাশি আছে সেজন্য। তো এটাকে আমরা বলি সিম্প্যাথেটিক ইনরাশ। আচ্ছা, এছাড়া আচ্ছা ইনরাশ আর একটা জিনিস হচ্ছে হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে মাথায় রাখবা যে যদি আমার সিস্টেম ভোল্টেজটা যদি আমার কখনো যদি আহ তুমি যদি আসলে চিন্তা করো, দেখো এখানে যেটা বলছে যে সিস্টেম ভোল্টেজটা যখন আমার রিকভার করবে একটা ফল্ট শেষে, বা আমি আবার ব্যাক করতেছি সিস্টেম ভোল্টেজে, আমার হয়তো সিস্টেম ভোল্টেজ খুব ড্রপ করছিল, তো এট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা এই সিম্প্যাথেটিক ইন্টারেস্ট বাদে এই জায়গাটার এইটা আসলে অলমোস্ট সুইচ অন করার মতোই, যে আমার আসলে এই ধরো যখন লো ভোল্টেজে অনেক সময় বাসা ফ্যান চলে, তোমরা খেয়াল করছো যে ফ্যানটা খুবই আস্তে আস্তে ঘুরতে থাকে, রাইট? যে আমরা বলি যে এই সময় এইভাবে বেশিক্ষণ চালানোটা ঠিক না, আমরা হয়তো কি করে দিই তখন সুইচ অফ করে দিই। তো আমার যখন আমার যদি, কিন্তু ধরো সুইচ অফ করার আগেই যদি আমার জিনিসটা এরকম হইলো যে আমার যদি ভোল্টেজটা যদি সে পিক করতে পারে, আবার আবার ভালো ভোল্টেজ যদি ব্যাক করে, সিস্টেম যদি রিকভার করে ফেলে, তখন কিন্তু আবার দেখা যাচ্ছে কি ফ্যানটা আমাকে অফ করা লাগে না, মানে যেন ফ্যানটা আবার নতুন করে স্টার্ট হয়েছে এরকম টাইপের একটা বিষয় না? তো এটাও সেরকম যে আমার সিস্টেম ভোল্টেজ একটা ছিল না, কিন্তু সে রিকভার করছে, রাইট, কোন একটা ফল্টের পরে এরকম। এরপর আসলে আচ্ছা, এখন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে একটা ডেঞ্জার হচ্ছে যেটা, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমাদের জন্য যেটা একটু খারাপ জিনিস, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা শুধু এক্সপেরিয়েন্স করে যে সাইডটা আমি পাওয়ার দিচ্ছি সেই সাইডটা, অন্য সাইড কিন্তু ওপেন সার্কিট বলে এইখানে কোনো কারেন্ট সে ড্র করছে না।
রাইট? ফ্লাক্স তৈরি হইলে এই জায়গায় এটা হচ্ছে ওপেন সার্কিট, কিন্তু এই জায়গায় যে সার্কিটে যেদিকে অর্থাৎ আমি যেদিকেই ট্রান্সফরমার যেই পার্টে প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, আমি যেখানটায় আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করবো, ইন্ডাক্টরটা এক্সপিরিয়েন্স করবে সেই সাইডটা। এখন ইন্ডাস্ট্রি যদি সেই সাইডটা এক্সপিরিয়েন্স করে, তাহলে কেন খারাপ এটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, আমরা আগে ওইটা আচ্ছা প্রথমে এটা বলিনি, আরেকটা হচ্ছে এই যে এটা হারমোনিক কন্টেন্ট অফ ইনভার্স কারেন্ট, একটু আগে যেটা বললাম, এই যে এটা এই ফান্ডামেন্টাল থাকে 100%, ফান্ডামেন্টাল মধ্যে বুঝতেছি ডিসি থাকে এরপরে বেশি 40 to 60%, সেকেন্ড হারমোনিক 70, থার্ড হারমোনিক অ্যাপ্রক্সিমেটলি 30%, বাকি সবগুলো অ্যাপ্রক্সিমেটলি 5% অর লেস দেন 5%। এগেন আমরা বলছি যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে গিয়ে সেকেন্ড হারমোনিক, ডিসি ডিসি অফসেটটা যদি বাদ দেই আমরা, সেকেন্ড হারমোনিক, এবং তার চাইতে একটু কম কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে থাকে হচ্ছে থার্ড হারমোনিক। থার্ড হারমোনিকের জন্য আমরা পিকি শেপটা দেখতে পাই, রাইট? যে ক্রেস্ট গুলো যে একটু পিক বেড়ে যায়। ইনফ্যাক্ট আসলে বেশ কিছু পেপার আছে যেখানটা হয়তো তোমার পিকটা অন্যরকম ভাবে দেখায় আরো, মানে আলটিমেটলি এই যে থার্ড হারমোনিকের পিকটা, এই পিকটাও আসলে এখানে অনেক সময় এইখানটা যেটা দিচ্ছে এখানটা বোঝা যাচ্ছে না এরকম টাইপের। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে ধরো হয়তো তোমার কার্ভটা এই যে এইভাবে শুরু হয়েছে, আমি জানি না তোমরা দেখতেছো কিনা, মাউসের কার্সরটা যদি খেয়াল করো, যে ধরো এই যে এই বরাবর যাচ্ছে, গিয়ে এই জায়গায় গিয়ে এসে একটা পিক নিচ্ছে, সে পিক নিয়ে এসে আবার এই রকম এরকম, তারপর আবার অবভিয়াসলি সে যাচ্ছে না অ্যাসিমেট্রিক্যাল, বা অ্যাসিমেট্রিক্যাল হইলেও যদি অল্প পরিমাণেও যাচ্ছে মানে খুবই কম। তো এই দুইটা জিনিস অ্যাসিমেট্রিক্যাল থেকে আমরা দেখতেছি যে জিরো ডিসি হারমোনিক এবং সেকেন্ড হারমোনিক, আর ওই পিকচার থেকে থার্ড হারমোনিক। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এইটাকে, আচ্ছা এখানটা আরেকটা জিনিস এটা বলে ফেলি, সেটা হচ্ছে আমাদের আমরা কিভাবে হারমোনিক রিস্ট্রেন্ট ইউজ করে এইটাকে আমরা ডিল করব মানে কি, মানে হচ্ছে আমাদের যেই হারমোনিকটা ডেভেলপ হচ্ছে, এখন এই হারমোনিকটার জন্য যদিও আমাদের এইখানটায় এটা কোনো অ্যাবনর্মাল কন্ডিশন না, ইনজাস্ট কারেন্টটা হচ্ছে আমার এক্সপেক্টেড বিহেভিয়ার, ট্রান্সফরমারের জন্য এক্সপেক্টেড বিহেভিয়ার। তাহলে এই এক্সপেক্টেড বিহেভিয়ারকে আমার যেন ওরা কোনো ফল্ট মনে না করে, সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কি করব, আমি স্পেশাল একটা প্রোটেকশন স্কিম ডিজাইন করব। এখন এই প্রোটেকশন স্কিমটা কি রকম? প্রোটেকশন স্কিমটা বলতেছে, আসলে খেয়াল করো, এট দ্য এন্ড অফ দ্য ডে আমার যেই স্পিল কারেন্টটা মানে কি অপারেটিং কারেন্টটা, রাইট? যে দুটোর ডিফারেন্স, এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে বলতেছি। আমার যে স্পিল কারেন্ট, সেই স্পিল কারেন্টটা হচ্ছে আসলে আলটিমেটলি আমি বলতেছি যে দুইটা জিনিস আছে, কি কি আছে, একটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে, আর একটা হচ্ছে আমার কিছু হারমোনিক্স আছে। অন্যদিকে সার্কুলেটিং কারেন্ট যেটা, এগেন যেটা আসলে রিস্ট্রেনিং কারেন্ট সমতুল্য আমরা বলতে পারি, আলটিমেটলি সেম I1 আর I2 নিয়েই তো, সুতরাং এখানেও কি আছে, ফান্ডামেন্টালস আছে আর হারমোনিক্স আছে। এখন আমরা যেটা করব, আমাদের যখন ইনরাশ হচ্ছে, খেয়াল করি আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্টসটা থাকুক, কিন্তু আমাদের কিছু ক্রিয়েট হচ্ছে হারমোনিক্স কম্পোনেন্ট। সো আমরা যেটা করব, আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে এই হারমোনিক্স কম্পোনেন্ট গুলাকে, দুইটা ক্ষেত্রের এই হারমোনিক্স গুলোকে আমরা পাঠাই দিই রেস্ট্রেইনিং যেই টর্ক, সেই টর্কে প্রডিউস করার জন্য। তার মানে আমার যত হারমোনিক্স বেশি, তত বেশি রিস্ট্রেনিং টর্কটা তত বেশি হবে। তার মানে হচ্ছে যখনই আমার সেটা যে যে এন্ডেই হোক না কেন, যদি আমার শুধু হারমোনিক্স প্রডিউসড হয়, তাহলে সেই হারমোনিক্স আমি একটা ফিল্টার ইউজ করব, ফিল্টার ইউজ করে অবভিয়াসলি লো পাস ফিল্টার ইউজ করে আমি কি করলাম, আমি ফান্ডামেন্টালটাকে আলাদা করে ফেললাম, এবং যত হারমোনিক্স আছে, রাইট, যত হারমোনিক্স আছে সবগুলোকে আমি কি করে ফেলবো, সবগুলোকে আমি আলাদা করে পাঠাই দিব। কোথায় পাঠাই দিব? পাঠাই দিব হচ্ছে গিয়ে আমি রেস্ট্রেনিং টর্ক প্রডিউস করার যে পার্টটা, সেই পার্টটুকুতে। তাহলে আমরা যদি প্রথমে এটার একটু ছোট্ট করে ওভারভিউ দেখি, আমরা এটার ওভারভিউতে আবার আসবো। এটা হচ্ছে কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন, মানে ব্লক ডায়াগ্রামের মতো আর কি আসলে। তো যেটা হয়, সিটি সেকেন্ডারি থেকে আমরা I1 I2 পাচ্ছি, ওকে দ্যাটস গ্রেট। এখন যে I1 মাইনাস I2 স্পিল কারেন্ট যেটা ছিল, সেই স্পিল কারেন্টটা, এটা খেয়াল রাখতে হবে, স্পিল কারেন্টে আমরা প্রথমে আসছি, সার্কুলেটিং কারেন্টে আমরা আসছি, এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট। স্পিল কারেন্ট এবং সার্কুলেটিং কারেন্ট, তার মানে আমরা প্রথমে নর্মাল একটা ডিজাইন পেয়ে গেছি। আচ্ছা, আমরা যদি খালি এইটুকু দেখি, দেখো আমাদের এই যে ট্রান্সফরমারকে প্রোটেক্ট করতেছি, ট্রান্সফরমারকে প্রোটেক্ট করার জন্য এই যে সিটি থেকে টানছি, সিটি থেকে টানছি,
এইটুকু দেখার দরকার নাই যে এইখানে আরেকটা ট্রান্সফরমার অ্যাড হয়েছে। এই যে পাঁচটুকু দুইটা এই পাশে একটা কয়েল, এই পাশে একটা কয়েল, এই দুটো কয়েল নিয়েই ছিল আমার রেস্ট্রেনিং টর্কটা। আর শুধুমাত্র এই কয়েলটা ছিল যেটা, সেটা ছিল আমার অপারেটিং টর্কটা। তাহলে এই অপারেটিং টর্কটাও আমি দেখতেছি একটা ট্রান্সফরমারের মতো বানাই ফেলতেছি। আমি এখান থেকে একটা ট্রান্সফরমার ইউজ করতেছি, অন্যদিকে এখানটা যেটা সেটাও একটা ট্রান্সফরমার ইউজ করতেছি, বিষয়টা সেরকম। তাহলে এখন ইউজ করে কি করতেছি সেটা আমরা দেখি। স্পিল কারেন্ট যেটা, সেখানে আমরা একটা ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করে ফান্ডামেন্টাল কম্পোনেন্টকে আমরা পাঠাবো অপারেটিং টর্কের জন্য। তাহলে আমরা শুধু এই পার্টটুকু দেখি, স্পিল কারেন্ট থেকে ফিল্টার করলাম, ফিল্টার করে ফান্ডামেন্টাল কম্পোনেন্টটুকুতে অপারেটিং টর্কে পাঠিয়ে দিলাম। তাহলে দেখো, এই যে আমার স্পিল কারেন্ট, এইটা ছিল আমার স্পিল কারেন্ট। সেখান থেকে এই যে আমি একটা ফিল্টার ইউজ করে, ট্রান্সফরমারের মধ্যে একটা ফিল্টার ইউজ করে আমি দুইটা জায়গায় দেখতেছি। প্রথমত 0 1 আর 2 কি মিন করে সেটা আমি পরে আসতেছি। এখানটা সে যেটা করতেছে আমি দেখতেছি যে একটা ফিল্টার হচ্ছে এলসি ফিল্টার, রাইট? সিরিজ ফিল্টার, এলসি ফিল্টার, আর একটা হচ্ছে এলসি প্যারালাল ফিল্টার। তো এলসি সিরিজ যেটা, সেটা বলতেছে যে পাসেস অনলি দি ফান্ডামেন্টাল ওয়ান। এই ওয়ানটা যেটা, সেটা শুধুমাত্র ফান্ডামেন্টালটাকে পাস করতেছে। আর এই ওয়ান কই যাচ্ছে, এই জায়গায়, এই ওয়ানটা। এবং এটা কার কাছে আছে? অপারেটিং কয়েলের কাছে আছে। অপারেটিং কয়েলটাই কিন্তু এই যে এটা। তার মানে দেখো, আমাদের এই এখান থেকে যেটা আসছিল সেটাকে একটা ট্রান্সফরমারের মাধ্যমে ইউজ করে আমি সেটার থেকে শুধুমাত্র ফান্ডামেন্টালটাকে পাস করে তারপরে সেটাকে একটা অপারেটিং কয়েলে পাঠাচ্ছি, যেটা আমার আসলে চিপ সিগন্যালটা পাঠাবে। অর্থাৎ একটু আগে যখন এটাই ছিল আমার রিলের অপারেটিং কয়েল, এখন আর সেটা না। এখন এইটার মাধ্যমে একটা ফিল্টার ইউজ করে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ফান্ডামেন্টালটাকে পাস করব। আচ্ছা, অন্যদিকে আবার এই যে টু যেটা টু যেটা এলসি প্যারালাল, তার মানে এইটা যেটা, সেটা হচ্ছে কি হাই পাস ফিল্টার। তার মানে এ যেটা করতেছে, সে শুধুমাত্র ইয়াকে ব্লক করতেছে, ফান্ডামেন্টালকে ব্লক করতেছে, রাইট? এলসি প্যারালাল সার্কিটের যে ফিল্টারটা। তাহলে এ যেটা করতেছে, এ দুই কই গেছে? এ দুই হচ্ছে এই যে এই জায়গায় কানেকশন আসছে, এ2 এর কানেকশন। সিমিলারলি 0 থেকে আসছে এই যে জিরোর কানেকশন। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে হচ্ছে গিয়ে সে কিছু হারমোনিক্স আনছে, শুধুমাত্র হারমোনিক্স কোত্থেকে? আর ইয়ার ইয়ার স্পিল কারেন্টে। এবার আমরা যদি 3 আর 4 দেখি, এই 3 আর 4 আমরা যদি দেখি, এই 3 আর 4 আসলে কোনো ফিল্টার ইউজ করা নাই। 3 এবং 4 কোনো ফিল্টার ইউজ করা নাই। সুতরাং এই 3 আর 4 যেটা ছিল আমার রেস্ট্রেনিং টর্কের জন্য, যেটা ছিল সেটা ছিল আমার টোটাল যে কারেন্ট I1 প্লাস I2s/2 যেটা ছিল, সেইটার ফান্ডামেন্টাল প্লাস হারমোনিক সবগুলাই, অর্থাৎ সার্কুলেটিং কারেন্ট যেটা, সেটা ফান্ডামেন্টাল হোক বা হারমোনিক্স হোক, সবগুলাই। এখানটা কোনো ফিল্টার ইউজ করা হয় না। তাহলে আমি যেটা দেখলাম আলটিমেটলি, আমার এইখানটায় রেস্ট্রেনিং কয়েল যেটা, সেইখানে আমার ফিট করতেছে কে? ফিট করতেছে হচ্ছে কি, আমার যখন আমার যেটা সার্কুলেটিং কারেন্ট যেটা ছিল, তার সবগুলা কম্পোনেন্ট ইনক্লুডিং ফান্ডামেন্টাল, এবং আমার যেটা স্পিল কারেন্ট ছিল বা ডিফারেন্সিয়াল কারেন্ট, বা আমরা অনেক সময় যেটাকে অপারেটিং কারেন্টটা বলতাম, সেই অপারেটিং কারেন্টটা শুধুমাত্র হারমোনিক্স এর পার্টটুকু ছিল। পার্টটুকু শুধুমাত্র এই হারমোনিক্স এর পার্টটুকু আমরা কোথায় পাঠিয়েছি? রেস্ট্রেনিং কয়েলে পাঠিয়েছি। তাহলে রেস্ট্রেনিং কয়েলে গেল হারমোনিক্স এর পার্টটুকু, বেসিক্যালি যত হারমোনিক্স আছে সব রেস্ট্রেনিং পার্টে আমরা পাঠিয়ে দিচ্ছি। তার মানে কি হবে? তার মানে যখনই আমার এই পার্টিকুলার স্কিমের জন্য, যখনই আমি দেখবো যে আমার হারমোনিক্সটা অনেক অনেক বেশি, তার মানে আমার রেস্ট্রেনিং টর্কটা বেশি হবে। তার মানে আমার যদি কারেন্টটা অনেক বেশি পরিমাণে হয়, ফান্ডামেন্টালসটা যদি আমার একটা, যেহেতু আমি ইনভার্স কারেন্টে অ্যাকচুয়ালি কারেন্টটা বেশি পাবোই, তারপরেও ওই যে হারমোনিক্স গুলার প্রেজেন্স, সেগুলাকে যেহেতু আমরা ইউজ করতেছি ব্লক করার ক্ষেত্রে রেস্ট্রেনিং টর্কের জন্য, সুতরাং আলটিমেটলি কি হবে? আমার ইনভার্সের ক্ষেত্রে আমার এই ডিফারেন্সিয়াল স্কিমটা কি করবে? সাকসেসফুলি সে বুঝতে পারবে, যে রিকগনাইজ করতে পারবে যে এটা ইনভার্স, এটা কি না, আমার কোনো অ্যাবনর্মাল কন্ডিশন না। জাস্ট ফর দ্য রেকর্ড তোমাদেরকে বলে দিই, আমরা আধুনিক আসলে মডার্ন টাইপের যেই যেই ফিল্টার গুলা ইউজ করি, সেগুলা স্পেশালি শুধুমাত্র সেকেন্ড হারমোনিক্সটা নিয়ে কনসার্ন। কারণ হচ্ছে সেকেন্ড হারমোনিক্সটাই, তোমার যে থার্ড ফিফথ এই যে হারমোনিক্স গুলা, আমার নর্মালি আসলে যখন শর্ট সার্কিট ফল্টটা হয়, সেটা আসলে ঠিক অ্যাসিমেট্রিক্যাল হয় না। অ্যাসিমেট্রিক্যাল হয় না বলতে কোন সেন্সে বলতেছি, মানে এই আমার দুইটা কেস। ফার্স্ট অফ অল, এই যে ইনভার্সের মতো অ্যাসিমেট্রিক্যাল হয় না। সেকেন্ড অফ অল, অ্যাসিমেট্রিক্যালটা ওইটারও একটা স্টেজ থাকে, ওটা মেবি শুরুর দিকে ট্রানজিয়েন্ট স্টেট গুলো পার হয়ে গিয়ে সে একটা সিমেট্রিক্যাল শেপে রূপ নেয়।
ফল্ট কারেন্টটা সেই সেন্সে। অন্যদিকে এইটা যেটা সেটা কখনোই কি হয় না, আমার সিমেট্রিক্যালটা থাকে না, অ্যাসিমেট্রি থাকে অলওয়েজ ইন্ডাক্টরের ক্ষেত্রে। সো আমাদের এই যে অ্যাসিমেট্রিটা এটা হচ্ছে থার্ড, আমরা কি বলছি এই জিনিসগুলোর জন্য আমরা পাচ্ছি যে আমাদের 0 টু ইভেন হারমোনিক্স গুলা। সো ইভেন হারমোনিক যেটা সেটার জন্য আমরা এইখানটায় যে মানে মডার্ন প্র্যাকটিসটা হচ্ছে বেশি করে শুধুমাত্র সেকেন্ড হারমোনিক্সটা ব্লক করা, শুধুমাত্র সেকেন্ড হারমোনিক্সটাকে নিয়ে কাজ করা। তো অ্যাগেন ইন ডিটেলসটা যদি কেউ জানতে চাও তখন দেখে নিও, অনেক রেফারেন্স আছে বিভিন্ন ইন্টারনেটে। কিন্তু আহ, মানে কারেন্ট প্র্যাকটিসটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড হারমোনিক্সটা নিয়ে কাজ করা ইনড্রাসের জন্য। যে ইনড্রাসের ক্ষেত্রে আমার ইনড্রাসের ক্ষেত্রে মানে ইনড্রাসের যে বলতে পারো যে মানে আঙ্গুলের ছাপ বা সিগনেচার প্রিন্ট যেটা ইগনেসের ইনড্রাস সিনারিও, সেটা হচ্ছে সেকেন্ড হারমোনিক্সটা তার অনেক বেশি থাকে। সো ফল্টের জন্য এই ক্ষেত্রে যেটা করে রিস্ট্রেনিং টর্কের ক্ষেত্রে সেকেন্ড হারমোনিক্সটাকে ইউজ করে রিস্ট্রেনিং টর্কটা ইনক্রিজ করা হয়। তো বেসিক্যালি দেখো এই হচ্ছে কি আসলে আমার বেসিক সিনারিওটা। তোমরা যদি এই পার্টিকুলার এই ছবিটা ধরো আমাদের যে হারমোনিক্স সেকেন্ড হারমোনিক্স রেস্ট্রেন করে কিভাবে করতে হয়, যদি আমার যদি এই সার্কিট ডায়াগ্রামটা যদি আমার আসে রাইট, তখন হচ্ছে কি এই যে ধরো 0 1 আর 2 3 4 এগুলাকে, এই যে 0 1 2 3 4 এগুলাকে রেখেই বাকিগুলো এই যে এখানটায় ছবিতে যেরকম আছে এরকম মার্কস করে দিলেই বেটার। আর না ছবিটা অনেক হিজিবিজি হয়ে যায়, বোঝা যায় না। সুতরাং নর্মাল একটা ডিফারেন্সিয়াল রিলে আঁকবা, ট্রান্সফরমারের পাশে যদি ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি বলা হয় ডিফারেন্সিয়াল রিলে থাকবে, আমার রিস্ট্রেনিং টর্কের সাথে একটা ট্রান্সফরমার অপারেটিং, সরি রিস্ট্রেনিং কয়েলের সাথে একটা ধরো অ্যাজ ইউজুয়াল রিস্ট্রেনিং কয়েলের সাথে ট্রান্সফরমার দিয়ে আমি 3 4, এবং আলটিমেটলি এই অপারেটিং কয়েলের সাথে অ্যাগেন ট্রান্সফরমার দিয়ে আমি 0 আর 1 and 2, যেগুলো আলটিমেটলি যেটা করতেছে আসলে এই 1 দিয়ে হচ্ছে কি ফান্ডামেন্টালটাকে পাস করে দেওয়া হয়, শুধু ফান্ডামেন্টালকে যাইতে দেওয়া হয় লো পাস ফিল্টার, আর এটা হাই পাস ফিল্টার, সেটা দিয়ে শুধুমাত্র ফান্ডামেন্টালকে ব্লক করা হয়। আর আলটিমেটলি সবগুলোকে আমরা কই পাঠিয়ে দিই, যা কিছু ফান্ডামেন্টাল সেটা থাকবে শুধুমাত্র অপারেটিং এর জন্য, যা কিছু হারমোনিক্স সব যাবে হচ্ছে রিস্ট্রেনিং এর জন্য। আচ্ছা এরপরে আমরা দেখি যে আসলে ইন্টারটার্ন ফলস, ইন্টারটার্ন ফলসটা হচ্ছে বুঝতে পারতেছে ট্রান্সফরমারের কোনো টার্ন যদি ধরো একটা উইন্ডিং এরই টার্ন শর্ট হয়ে গেল, যে দেখো এখানে একটা সুন্দর একটা শর্ট একটা একটা ডায়াগ্রাম আছে বুঝাই যাচ্ছে শর্ট। তো এখন ধরো এই ট্রান্সফরমারটা ধরো আমার 400/√3 কেভি, আমি এই পাশে ধরো আমি আমার যেটা ভোল্টেজ যেটা, আর এই পাশটায় হচ্ছে গিয়ে অ্যাগেন 11/√3 কেভি। আচ্ছা এখন আমার যদি একটা জায়গায় যদি শর্ট হয়ে যায় আর সেটারটা আমি অ্যাজিউম করলাম যে আমার এই যে উইন্ডিং এর যেটুকু শর্ট হয়েছে এইটুকু রেজিস্ট্যান্স সাপোজ 1 মিলি ওহম। আচ্ছা এইটুকু রেজিস্ট্যান্স যদি 1 মিলি ওহম হয় এবং সেই জায়গায় যে আমার কারেন্ট যেটা যাচ্ছে পাস করতেছে সেই কারেন্টটা ফল কারেন্ট হচ্ছে 5000 অ্যাম্পস। তাহলে যে এখন এখন যদি আমার 5000 অ্যাম্পস হয় এবং যদি আমার 1 মিলি অ্যাম্পস যদি হয়, সরি 1 মিলি ওহম যদি হয় আমার রেজিস্ট্যান্সটা, এই যে যেখানটায় আমার হচ্ছে যেই টার্নটুকুতে আমার শর্ট হয়ে গেছে, তখন আমার সেখানটা যে পাওয়ারটা ডিসিপেট হচ্ছে সেটা হচ্ছে 25 কিলোওয়াট। এখন একটা জিনিস খেয়াল করো, ট্রান্সফরমার কিন্তু বাই ডিফল্ট এখন এই দিকেই তার পাওয়ারটা ডিসিপেট হচ্ছে শুধু এই জায়গায়, কারণ যে শর্ট হয়ে গেছে রাইট। সুতরাং সেই পাওয়ার এই দিকে যদিও আমার যদি একটা মানে এইদিকে লোড আছে কি নাই তা সেটা এই মুহূর্তে আমার দেখার বিষয় না, কেন, কারণ আমার একটু শর্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে আলটিমেটলি আমার ট্রান্সফরমার হচ্ছে এই মুহূর্তে শুধু সেকেন্ডারি সাইডটা যদি চিন্তা করি আসলে এইটুকু হচ্ছে আমার ট্রান্সফরমারটা, সেকেন্ডারি সাইডে আমার ট্রান্সফরমার আছে আসলে মেন হচ্ছে এখন এইটুকু, কারণ বাকিটুকু ওপেন, শর্ট সার্কিট যেহেতু হয়ে গেছে। তাহলে এখন এইটা যদি শর্ট হয়ে যায়, আমরা আমরা জানি ট্রান্সফরমারের দুই সাইডের কি ভোল্ট অ্যাম্পিয়ার সেম হতে হবে। তাহলে এটা আমার এইটার আমার কারেন্টটা এবার দেখি আমি, তাহলে দেখো আলটিমেটলি এটা কারেন্টটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.11 অ্যাম্পস। তাহলে দেখো আমি তো এই জিনিসগুলো কিছু ভ্যালু আমি অ্যাজিউম করে নিছি রাইট, যে 5000 অ্যাম্পস এই কারেন্টটা, এটা 1 মিলি ওহমস, এটা আমরা কি অ্যাজিউম করে নিছি রাইট। তারপরে এই জায়গায় আমি টার্মিনাল ভোল্টেজটা আমি ধরে নিচ্ছি গ্রাউন্ডের সাপেক্ষে, এটার গ্রাউন্ডের সাপেক্ষে না সরি আলটিমেটলি এই যে দুইটা টার্নের যেটা সেইখানটায় ধরে নিচ্ছি আমি 5 ভোল্টস রাইট। এখন একটা টার্নের সাথে আরেকটা টার্ন, যেহেতু এটা 11 কেভি তো তো অনেক অনেক টার্ন থাকবে সেই হিসাবে ধরে নিচ্ছে। আছে যাই হোক, এখন পয়েন্টটা কি, আমি আমি যে সবকিছু অ্যাজিউম করিনি, আমি আসলে কি দেখাইতে চাচ্ছি।
প্রথম যেটা আমি দেখাইলাম সেটা হচ্ছে আমার এই জায়গার কারেন্টটা খুবই নেগলিজিবল। আমরা যখন এরকম শর্ট হয়ে যাচ্ছে ইন্টার টার্নের ক্ষেত্রে, তখন প্রাইমারি সাইডের কারেন্টটা খুবই নেগলিজিবল একটা কারেন্ট। আচ্ছা, সেকেন্ডারি সাইড এই দিকে যে আমার সিটি, সেই সিটি কত কারেন্ট পাবে কে বলবে? জুমন, জুমন বলো তো, জুমন। বাহাদুর, হামিদ, হামিদুর রহমান অনেক। স্যার প্রশ্ন জি স্যার, আছে স্যার। স্যার প্রশ্নটা বুঝি নাই আরেকবার। আমি প্রশ্নটা করলাম যে সেকেন্ডারি সাইডে যদি একটা ট্রান্সফরমার থাকে, সরি সিটি থাকে, সেই সিটি কি পরিমাণ কারেন্ট মেজার করবে? ফিগার 4.19 দেখো, ফিগার 4.19-এ সেকেন্ডারিতে যদি একটা সিটি লাগানো থাকে, সেই সিটি কত কত কারেন্ট ড্র করবে? জিরো, 5,000 জিরো। অ্যাম্পিয়ার। সেই সিটি জিরো কারেন্ট নিবে কেন বলো? কারণ আমার কারেন্ট তো শর্ট হয়ে গেছে, আমার সব কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতেছে, শর্ট পাস পেয়ে গেছে না। সুতরাং আমার সেকেন্ডারি উইন্ডিং এর আলটিমেটলি উইন্ডিং এর যে দুইটা আমার পয়েন্ট, মানে ধরো তোমার এই পয়েন্টটা আর এই যে পয়েন্ট, এই পয়েন্ট দুইটা পয়েন্ট তো আসলে ভ্যালুলেস হয়ে গেছে। আমার তো আসলে আলটিমেটলি খালি এইটুকুই এখন শর্ট পাথ হয়ে খালি এইটুকুই বিবেচ্য বিষয়। সুতরাং এইটুকুতে কি হবে না, আমার এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে? না স্যার। কারেন্ট ফ্লো করবে না, ওই যে সেম সেম যেহেতু শর্ট পাথ পেয়ে গেছে। আচ্ছা, কারেন্ট ফ্লো যদি না করে সেই সিটি কি কোনো কারেন্ট মেজার করতে পারবে? না। আচ্ছা, তাইলে দেখো ঝামেলাটা কি দেখো, ফল্ট হয়েছে ইন্টারটার্ন ফল্ট। এখন না আমার প্রাইমারিতে কারেন্ট আছে না আমার সেকেন্ডারিতে কারেন্ট আছে। কারেন্ট কিন্তু 5,000 অ্যাম্পিয়ার ঠিকই ফ্লো করতেছে সেকেন্ডারিতে, কিন্তু কোন দুইটা টার্নে, খালি যে দুইটা টার্নের মধ্যে আমার ইয়ে হয়েছে, এইখানে তো আর আমি সিটি লাগাই নাই। আমার তো এইভাবে সিটি লাগানো সম্ভব না, রাইট? আমি তো সিটি লাগাবো উইন্ডিং থেকে বের হওয়ার পরে, রাইট? সুতরাং আমি মেবি এই জায়গায় সিটি লাগাইতাম ধরো, রাইট? আমি মানে অ্যাপ্রক্সিমেশন যদি করি, আমার তো উইন্ডিং থেকে বের হবে, টার্মিনাল পয়েন্টের কাছাকাছি আমি ধরো সিটি লাগাবো। আমি ডেফিনেটলি উইন্ডিং এর ভিতরে সিটি লাগাবো না। তার মানে কি দেখো, তার মানে প্রথম কথা হচ্ছে আমি যদি একটা ওভার কারেন্ট রিলে ইউজ করি, তাহলে ইন্টার ট্রান্সফর্মার সে ধরতে পারবে না। কেন? না প্রাইমারিতে কারেন্ট আছে না সেকেন্ডারিতে কারেন্ট আছে। ওভার কারেন্ট রিলে সেটা কি করতে পারবে না, ধরতে পারবে না। সেকেন্ড হচ্ছে আমি যদি ডিফারেন্সিয়াল রিলে দিই, সেও ধরতে পারবে না। কেন? প্রাইমারিতে কারেন্ট 0.11, সেকেন্ডারিতে জিরো না হয়ে মেবি হয়তো ধরো একদমই নগণ্য কিছু থাকবে, জিরো। কিন্তু সম্ভবত এই যে 0.11 অ্যাম্পস, এই যে এই ধরনের ট্রান্সফরমারে সেটা সম্ভবত আমাদের থ্রেশহোল্ডের অনেক নিচে থাকবে। যদি তুমি সেকেন্ডারিতে জিরো ধরো, এই পার্টিকুলার কেসে ডিফারেন্স কত? 0.11 অ্যাম্পস। প্রবাবলি 0.11 অ্যাম্পস আমাদের ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমাদের থ্রেশহোল্ডের নিচে থাকবে। সো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে ইন্টারটার্ন ফল্ট কেন ওভার কারেন্ট রিলে বা ইয়ে দিয়ে ডিফারেন্সিয়াল রিলে দিয়ে ইন্টারটার্ন ফল্ট কেন ইয়া করা যায় না, ডিল করা হয় না, মিনিমাইজ করা যায় না, বা আমরা কেন ইন্টারটার্ন ফল্টের ক্ষেত্রে ওভার কারেন্ট রিলে এবং ডিফারেন্সিয়াল রিলে ইউজ করা হয় না। এটা খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং অ্যাগেন এই ধরনের কেসে তোমার মার্কস এর উপর ডিপেন্ড করে তোমাকে আসলে দেখাই দিতে হবে। তোমাকে অল্প করে হলো ডায়াগ্রাম এঁকে তোমাকে আসলে এইটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে এরকম ভাবে দেখানোটা একটা একটা ওয়ে। আরো অনেক ওয়ে আছে, তোমরা এই ওয়েটাই ফলো করো। এটা মানে স্মার্ট, একটা ছোটর মধ্যে একটা স্মার্ট ওয়ে। সে তোমাকে দেখাই দিল বেসিক্যালি যে আমার এইদিকের কারেন্টটা তো খুবই কম, আর এদিকে তো কারেন্ট জিরোই, তো তুমি কিভাবে ডিফারেন্স নিবা আর কিভাবে ওভার কারেন্ট নিবা? তুমি তো এই জায়গায় ওভার কারেন্ট 0.11 ডেফিনেটলি নট ওভার কারেন্ট রিলে জীবনে ট্রিট করবে না 0.11 রাইট? আচ্ছা, তাইলে এখন কোশ্চেন আসে, তাইলে আমি করবোটা কি? আচ্ছা, ইন্টারটার্ন ফল্ট যে ধরনের এই ধরনের বিষয়গুলো আসলে যেটা হয়, এই ধরনের ফল্ট গুলা দেখা যাচ্ছে যে প্রথম যখন আসলে গ্রো করে, প্রথমে আসলে আমরা বুঝি আসলে এটা কিভাবে হয়। এটা মেইনলি যেটা হয়,
যে ওইটার যে ইনসুলেশনটা যদি কোনোভাবে ব্রেক ডাউন হয়, এখন ইনসুলেশন ব্রেকডাউনটা অনেক ভাবে হইতে পারে। তার মধ্যে বেশিরভাগ সবগুলারই রুট কজ হচ্ছে টেম্পারেচার। যদি কোনোভাবে টেম্পারেচারটা অনেক বেড়ে যায়, টেম্পারেচার তো আমরা জানি যে বাড়ে, রাইট? অয়েল ইমার্স যদি হয় 300, 400, 500 এরকম 6 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা টেম্পারেচার উঠতেই পারে। এখন এই ধরনের টেম্পারেচারে সে কতক্ষণ থাকবে, কতটুকু থাকবে, তাকে যতটুকু যেইটুকু তার রেটেড জিনিস, যেটুকু তার ক্যাপাবিলিটি আছে সেইটুকু বেশিক্ষণ থাকবে, না সেইটুকু চাইতে মানে সেইটুকুর মধ্যে থাকবে, তার উপর ডিপেন্ড করে এই ধরনের ইনসুলেশন গুলা ব্রেক করে। এই ধরনের জিনিসগুলো সাধারণত যেটা হয় এক দিনে হয় না, এই ধরনের জিনিসগুলো হইতে 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 সময় লাগে। সো ধরো মেবি 2 মাস 3 মাস ধরে একটা ফল্ট শুরুতে হয়েছে, 2 মাস 3 মাস ধরে সেই গ্রো করে একটা পরবর্তীতে একটা বড় ফল্ট হয়েছে। এই ধরনের কেসগুলোর নাম হচ্ছে ইনসিপিয়েন্ট ফল্ট। ইনসিপিয়েন্ট মানে সুপ্ত। ইনসিপিয়েন্ট ফল্ট যেটা, সেটা হচ্ছে আসলে সুপ্ত, মানে এটা হচ্ছে আস্তে আস্তে গ্রো করে একটা বড় ঝামেলায় রূপ নেয়। এই ইনসিপিয়েন্ট ফলস এর জন্য, এই টাইপের ফলস গুলোর জন্য হচ্ছে আসলে সবচেয়ে কমন, সবচেয়ে ফেমাস যেই জিনিসটা, সেটা হচ্ছে বুখোলস রিলে। এই যে রিলে বুখোলস রিলে এইটার বানান যদি কেউ ভুল করো, এটা বুখোলস রিলে লিখতে গিয়া, তাহলে কপালে দুঃখ আছে। ঠিক আছে, ডাবল এইচ, নট ডাবল সি। বুখোলস রিলে, ঠিক আছে, আমি এটা ডাবল এইচ, ওকে, নট ডাবল সি। তোমাদের জন্য দেখাচ্ছি, ওকে, এটা ডাবল এইচ, নট ডাবল সি, বিইউসি ডাবল এইচ, ওকে। এই বুখলস রিলেটা আমরা বুখলস রিলেটা আমরা বুখলস রিলেটা আমরা okay, একটা ভিডিও দেখবো।